হ্যালো বন্ধুরা, আজকের সিনেমাটা মাকিয়া নামের একজন মেয়ের জীবনের উপরে তৈরি, যে ছিল লফ নামের একটা গোত্রের বাসিন্দা। তাদেরকে আই অফ বলা হতো। আসলে তারা শত শত বছর ধরে বেঁচে থাকতে পারত। তারা পৃথিবীর বাকি সবার থেকে আলাদা হয়ে জীবন কাটাতে পছন্দ করত। তাদের চুলও সাধারণ মানুষের তুলনায় অনেক লম্বা। তাদের প্রধান কাজ ছিল এক ধরনের ম্যাজিক্যাল কাপড় তৈরি করা, আর সেই কাপড়ে তারা নিজেদের ইতিহাস লিখে রাখত। যদিও সেই লেখা শুধুমাত্র তারা ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ পড়তেও পারত না। তো যাই হোক, গল্পের প্রথম দৃশ্যে আমাদের দেখানো হয় লফ গোত্রের মানুষেরা কিভাবে জীবন কাটাত। এখানে আমরা ছোট্ট একটা মেয়ে মাকিয়া, তার বন্ধু লিলিয়া এবং করিনকে একসাথে থাকতে দেখতে পাই। তো তারা কাজ শেষে একসঙ্গে বাড়িতে যাচ্ছিল, কিন্তু মাকিয়ার নিজস্ব কোনো বাড়ি ছিল না, কারণ সে ছিল একজন অনাথ শিশু। সে লফ গোত্রের কিছু প্রাণীদের সঙ্গে একা একাই বসবাস করত। এত লোকের মধ্য থেকেও মাকিয়া সবসময় একা অনুভব করত, তাই তার নিজের কোনো পরিবারই ছিল না। একদিন মাকিয়া তার গোত্রের এক বৃদ্ধের সাথে কথা বলছিল। বৃদ্ধ মাকিয়াকে সতর্ক করে বলে সে যেন কখনোই মানুষের প্রেমে না পড়ে, কারণ মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে, তারপর মারা যায়। আর এর ফলে মাকিয়া পুনরায় একা হয়ে যাবে, কারণ লফ গোত্রের মানুষেরা শত শত বছর বেঁচে থাকে, তারা সহজে মারাও যায় না। এরপর আমরা দেখতে পাই যে মাকিয়া এক ধরনের বিশেষ কাপড় তৈরি করছিল, যার নাম ছিল হিভুইল। এই হিভুইল কাপড়টা লফ গোত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাপড় ছিল। এই কাপড়ে তারা যে কোনো লেখা লিখে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠির মতো পাঠাতে ব্যবহার করত। আর তাছাড়াও এই কাপড়ে তারা নিজেদের স্মৃতি এবং ইতিহাস লিখে রাখত। একদিন রাতে মাকিয়া তার বন্ধু করিনকে দেখতে পায়। সে তখন করিনের পেছনে পেছনে চলে যায় এটা জানার জন্য করিন আসলে কোথায় যাচ্ছে। তখন সে লুকিয়ে দেখতে পায় যে করিন আর লিলিয়া একসাথে রয়েছে। তারা একে অপরকে ভালোবাসার কথা বলছিল। এটা দেখে মাকিয়ার চোখে পানি এসে যায়। তো যাই হোক, এদিকে হঠাৎ করে মাঝাট রাজ্যের সৈন্যরা সেখানে এসে পড়ে এবং লফ গোত্রের উপরেও অত্যাচার চালাতে শুরু করে দেয়। তারা লফ গোত্রের মেয়েদের অপহরণ করে নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে এমন শিশু জন্ম দিতে পারত যারা লফ গোত্রের মতো হবে, কারণ লফ গোত্রের মানুষেরা শত শত বছর বেঁচে থাকে। তো ড্রাগনের মতো দেখতে একটা প্রাণীকে মাঝাটের সৈন্যরা এখানে নিয়ে এসেছিল, তার নাম ছিল রিনাটো। হঠাৎ করে সেই রিনাটো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আসলে রিনাটো একটা মারাত্মক রোগে ভুগছিল, যার নাম ছিল রেড আই। এই রোগ তার জন্য খুবই ভয়ঙ্কর ছিল, সে কারণে ড্রাগনটা বেসামাল হয়ে পড়ে। দেখা যায় রিনাটো দুর্ঘটনাবশত মাকিয়াকে নিজের সঙ্গে উড়িয়ে নিয়ে চলে আসে। আর পরবর্তীতে মাকিয়া একটা ঘন জঙ্গলের মধ্যে পড়ে যায়। সেখানে সে কিছু মৃতদেহ দেখতে পায়, যাদেরকে ডাকাতরা হত্যা করেছিল। তার পাশে একজন লোক বসেছিল, আর সে জানায় তারা নাকি ওদের কাছে সেই বিশেষ কাপড়টাই কিনতে যাচ্ছিল, কিন্তু ডাকাতের হামলায় তাদের দলের সবাই মারা গেছে। মাকিয়া সেখানে একটা ছোট্ট শিশুকে পায়। বাচ্চাটা তার মৃত মাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। বাচ্চাটাকে দেখে মাকিয়ার প্রচণ্ড মায়া হয়, তাই সে ৭-৫ কিছু না ভেবেই সেই শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে নেয়, আর সেই বাচ্চাটার নাম দেয় এরিয়াল। এরপর মাকিয়া একটা খামারে চলে যায়। মাকিয়া সেই শিশুটাকে গরুর দুধ খাওয়ায়, আর তখনই খামারের মালিক তাদের দেখতে পায়, আর ওদের দুজনের সম্পর্কে জানতে পারে এরা একজন লফ আর একজন মানুষ ছিল। কিন্তু সে কিছুই বলে না, কারণ সে মহিলাটা একজন দয়ালু মহিলা ছিল। সে মহিলাটা মাকিয়াদের নিজের বাড়ির ভিতরে থাকার জায়গা দিয়ে দেয়। সেই মহিলাটা তার ২ ছেলে ল্যাং আর ডুলের সঙ্গে বাস করত। সেই মহিলা মাকিয়াকে অনেক সাহায্য করে, এমনকি তাকে একটা দোকানের মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যাতে করে মাকিয়া তার বানানো হিভুইল কাপড়গুলো সেখানে বিক্রি করতে পারে। এতে করে মাকিয়া টাকা আয় করতে পারবে এবং বাচ্চাটাকে লালন পালন করতে পারবে। মাকিয়া তার পরিচয় গোপন রাখতে নিজের চুলে বাদামি রং করে ভরিয়ে ফেলে, যাতে কেউ তাকে চিনতে না পারে। তো এভাবেই সময় কেটে যেতে থাকে। এরিয়াল বড় হয়ে যায় এবং একদিন মাকিয়াকে সে প্রথমবারের মতো মা বলে ডাক দেয়। এটা শুনে মাকিয়া যেমন খুশি হয়, আবার কিছুটা দুঃখ অনুভব করে, কারণ সে তো এমনই থাকবে, এরিয়াল একদিন তার সামনেই হয়তো মারা যাবে। ওদিকে মাঝাট রাজ্যে লিলিয়াকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রিন্স হ্যাজেলের সাথে জোর করে বিয়ে করার কথা বলা হয়, যাতে করে সে এমন সন্তান জন্ম দিতে পারে যারা শত শত বছর বাঁচতে পারবে। এদিকে মাকিয়া তার ছেলের সঙ্গে খুবই খুশি ছিল। একদিন এরিয়ালকে নিয়ে তার বন্ধুরা অনেক ঠাট্টা তামাশা করছিল, কারণ তার মাকে অন্য সব মহিলা থেকে আলাদা দেখাচ্ছিল। সে একদমই যুবতী ছিল।
অন্যদিকে যখন মাকিয়া তার হিউইল কাপড়গুলো দোকানদার কাছে বিক্রি করতে যায়, তখন দোকানদার তাকে জানায় যে তার কাছে আরও একটা হিউইল কাপড় রয়েছে। সেই কাপড়টা মাকিয়াকে দেখায়, আর কাপড়টা দেখে মাকিয়া খুবই অবাক হয়ে যায়, কারণ এই কাপড়টা তার বন্ধু লিলিয়ার ছিল। তখন সে জানতে পারে যে লিলিয়ার খুব তাড়াতাড়ি প্রিন্স হ্যাজালের সঙ্গে বিয়ে হতে যাচ্ছে। এই কথা মাকিয়াকে খুবই কষ্ট দেয়। তো এক রাতে যখন মাকিয়ার বাড়ির মালিকের কুকুরটা হঠাৎ করে মারা যায়, তখন তার পুরো পরিবার মিলে সেই কুকুরটাকে কবর দিয়ে দেয়। আর সেই ঘটনাটা মাকিয়ার মন খুব খারাপ করে দেয়, কারণ এতে করে তারে মনে হয় পৃথিবীর সব কিছুরই একদিন মৃত্যু হয়ে যাবে। তার ছেলে এরিয়ালও একদিন মারা যাবে, তার চারপাশের সবাই একে একে চলে যাবে, আর সে একাই থেকে যাবে। এত ভয়াবহ বিষয়টাকে নিজের চোখে দেখতে হবে, এই ভাবনা মাকিয়াকে এতটাই দুঃখী করে তুলে যে সে ওখান থেকে পালাতে শুরু করে। আর ল্যাংও তার পিছনে চলে যায় এবং দেখতে পায় যে মাকিয়া কান্নাকাটি করছে। ল্যাং মাকিয়াকে বলে সে যেন এরিয়ালের সামনে না কাঁদে, কারণ তাকে একমাত্র এরিয়ালের জন্য হলেও শক্ত হয়ে থাকতে হবে। এরপর যখন মাকিয়া জানতে পারে তার বন্ধু লিলিয়ার বিয়ে হতে চলেছে, সে সঙ্গে সঙ্গে একটা নৌকা করে মাঝাট রাজ্যে যাবার সিদ্ধান্ত নেয়। নৌকাতে যাবার সময় তার বন্ধু করিনের সাথে দেখা হয়ে যায়, অর্থাৎ করিন এখনো জীবিত আছে। তারা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। বিশেষ করে করিন তো ভাবতেই পারেনি যে মাকিয়া এখনো বেঁচে আছে। তো যাই হোক, করিন মাকিয়াকে জানায় মাঝাটের রাজ্য লফ গোত্রের গ্রামে আক্রমণ করার পরে তারা লিলিয়াকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এখন জোরপূর্বক তাকে প্রিন্স হ্যাজালের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। এই কারণে মাকিয়া আর করিন প্ল্যান করে যেভাবেই হোক তারা লিলিয়াকে উদ্ধার করে আনবে। এদিকে পরের দিন যখন প্রিন্স হ্যাজালের বিয়ের উদযাপন সারা রাজ্যে শুরু হয়ে যায়, তখন করিন রিনাটো ড্রাগনে আক্রমণ করে বসে, কারণ প্রিন্স হ্যাজাল তার পিঠে বসেছিল। এটা ছিল এখানকার বিয়ের নিয়ম, যে রাজপুত্র ড্রাগনের উপরে বসে বিয়ে করতে আসবে। আর করিনের আক্রমণের ফলে রিনাটো আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর চারপাশের মানুষেরা তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এমনকি প্রিন্স হ্যাজালও ভয় পেয়ে যায়। অন্যদিকে সবাই প্রিন্স হ্যাজালকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে মাকিয়া লিলিয়ার সাথে দেখা করতে আসে আর তাকে নিয়ে পালাতে চেষ্টা করে। তখন লিলিয়া তাকে জানায় সে এখন সন্তানের মা হতে চলেছে, তাই সে এখন আর পালাতে পারবে না। লিলিয়া সন্তানের মা হতে চলেছে এই কথা শুনে করিন খুবই অবাক ও হতাশ হয়ে পড়ে। তবে সে একেবারেই ভয় পায় না, সে এখনো লিলিয়াকে ভালোবাসে, সে তাকে সাহায্য করতে চায়। এরপর দেখা যায় মাকিয়া আর এরিয়াল তাদের পুরানো জায়গাটা ছেড়ে করিন আর অন্যদের সঙ্গে একটা যাত্রায় বেরিয়ে পড়ে। মাকিয়া একটা ভালো কাজ খুঁজতে বের হয়, কারণ তার এরিয়ালকে বড় করতে হবে। কিন্তু এই সব কিছু করতে গিয়ে তার অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এরিয়াল তার মা মাকিয়ার সাথে এখন খারাপ ব্যবহার করতে শুরু করেছে, কারণ সবাই তার মা মাকিয়াকে নিয়ে তাকে ব্যঙ্গ করত। তাছাড়াও সে জানতে পেরেছে যে মাকিয়া তার জন্মধাত্রী মা নয়। এরিয়ালের এমন আচরণ দেখে মাকিয়া ভাবতে শুরু করে যে হয়তো সে একজন ভালো মা হতে পারেনি। সে হঠাৎই এরিয়ালের তৈরি করা একটা হিউইল কাপড় দেখতে পায়, তাতে লেখা ছিল মম। এটা দেখে মাকিয়া খুব খুশি হয়ে যায়। মাকিয়া তাড়াতাড়ি বাইরে চলে যায়। তখন সে দেখতে পায় এরিয়াল একটা নদীর ধারে বসে কাঁদছে। তখন সে বুঝতে পারে যে এরিয়ালও চায় তার মা যেন তাকে নিয়ে গর্ব করুক, তার মা তাকে আবারও আগের মতো ভালোবাসুক। এভাবেই ধীরে ধীরে তাদের সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে যায়। মাকিয়া এরিয়ালকে প্রতিশ্রুতি দেয় যে এখন থেকে সে আর কখনো কাঁদবে না, কারণ সে এখন একজন মা। এরিয়ালও তাকে প্রতিশ্রুতি দেয় সে তার মায়ের সুরক্ষা করবে আর অন্য মানুষের কথা শুনে কখনো তার সাথে খারাপ আচরণ করবে না। তো এভাবে বছরের পর বছর পার হয়ে যায়। মাকিয়া এখন একটা রেস্তোরাঁতে ওয়েটারের কাজ করে, আর এরিয়াল এখন বড় যুবক হয়ে উঠেছে। লোকেরা মনে করে হয়তো মাকিয়া আর এরিয়াল তারা কাপল, কিন্তু এটা শুনে এরিয়ালের একদমই ভালো লাগে না, হাজার হলেও মাকিয়া তার পালক মাতা। এদিকে একদিন রেস্তোরাঁতে মাকিয়া এরিয়ালের পুরনো বন্ধু লেংকে দেখতে পায়, যে কিনা এখন মাঝাটে সোলজার হয়ে গিয়েছে। মাকিয়া তারই কথাটা শেয়ার করার জন্য তার ছেলে এরিয়ালের কাছে চলে যায়, কারণ সে তার পুরনো বন্ধু লেংকে খুঁজে পেয়েছে। এর পরের দৃশ্যে আমরা লিলিয়ার মেয়ে মেডমিলকে দেখতে পাই। মেডমিল প্রিন্স হ্যাজেলের সাথেই বসেছিল। সে ভাবছিল যে তার বাবা তাকে তার মায়ের সাথে দেখা করার অনুমতি দিচ্ছে না কেন। এদিকে লিলিয়া মেডমিলের পরে আর কোনো সন্তান জন্ম দিতে পারেনি, কিন্তু রাজা একটা পুত্র সন্তান চেয়েছিল। আর তাছাড়াও মেডমিলের মধ্যে লিলিয়ার কোনো গুণই ছিল না। এ কারণে রাজা আরেকটা লোভ গোত্রের নারীকে অপহরণ করতে চাইছে, কিন্তু আবারও সেই নারী থেকে জন্ম নেওয়া সন্তান লালন পালন করা, বড় করা, সব মিলিয়ে এসব আরও কঠিন কাজ ছিল। কিন্তু প্রিন্স হ্যাজাল যে কোনো মূল্যে একটা পুত্র সন্তান চাচ্ছিল।
আর এদিকে লিলিয়াকে নিজের কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে, তার মেয়ে মেডমিলের সাথে তাকে দেখা করতে দেয় না। অন্যদিকে মাঝাতে আর্মির হেড কমান্ডার লিলিয়াকে শান্ত করার চেষ্টা করে। তখন লিলিয়া রেগে পাগলের মতো হয়ে যায়, কারণ এই রাজ্যের মানুষেরা লোফ গোত্রের অনেক মানুষদের হত্যা করেছে। তাই লিলিয়াও এখান থেকে মুক্ত হতে চাচ্ছে, যাতে করে সে তার পুরনো বন্ধু মাকিয়ার সাথে দেখা করতে পারে। মাকিয়ার নাম শুনেই মাঝাটে সোলজারেরা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, যাতে করে প্রিন্স হ্যাজালের পরবর্তী স্ত্রী মাকিয়াকে বানানো যায়। এদিকে লেং মাকিয়াকে আবারও তার সাথে গ্রামে ফিরে যেতে বলে, কারণ সে ওই গ্রামে তার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু মাকিয়া আর গ্রামে ফিরতে চায় না, যত কষ্টই হোক না, কারণ তার ছেলেকে নিয়ে শহরেই থাকতে চায়। এরপর একদিন এরিয়াল মদ্যপান করে। সে তার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, যার জন্য মাকিয়া তাকে সজোরে একটা থাপ্পড় মারে। আসলে কিছু লোক এরিয়ালেকে উল্টাপাল্টা বলতো, তারাই তাকে নানা ধরনের কথা বলে বিরক্ত করত। লোকেদের ধারণা ছিল তারা দুজনেই পালিয়ে আসা প্রেমিক, তাই এরিয়াল বুঝতে পারছিল না মাকিয়া আসলেই তার কি হয়। এর পরের দিন এরিয়াল লেংকে তার আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানায়, যাতে করে সে নিজেও একজন মাঝাটে সোলজার হতে পারে। লেং কথাটা শুনে প্রথমে রেগে যায়, কারণ এরিয়ালের আচরণ তার মায়ের সাথে একদমই ভালো ছিল না, আর আর্মিতে যোগ দিলে সে তার মাকে একা রেখে চলে যেতে হবে। তখন এরিয়াল লিংকে বলে সে তার মায়ের কথাই চিন্তা করে, আর তার মাকে সুরক্ষিত রাখার জন্যই আর্মিতে যোগ দিতে চায়। তার মা তাকে সকল পরিস্থিতিতে এতদিন সামলে এসেছে এবং তাকে সুরক্ষা দিয়েছে। এটা শোনার পর লেং তার কথা মেনে নেয়। এদিকে এরিয়াল চলে যাওয়ার পরে মাঝাটে সোলজারেরা মাকিয়াকে ধরে নিয়ে যায়, আর সময়ের সাথে সাথে এরিয়াল একজন মাঝাটে সোলজার হয়ে যায়। তার সবকিছুতে তাকে সাহায্য করেছিল লেং, কিন্তু সে জানতই না তার মাকে অনেক আগেই এভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সময় এভাবেই চলে যায়, এরিয়াল বিয়ে করে ফেলে, তার স্ত্রী দিতা গর্ভবতী হয়ে যায়। এটা তাদের প্রথম সন্তান ছিল। এদিকে হঠাৎ করে মাঝাটে রাজ্যে অন্য রাজ্যগুলো আক্রমণ করে বসে। তখন এরিয়ালকে আবারও কাজে ফিরতে হয়। অন্য রাজ্যগুলো মাঝাটে কিংডমের অধিকার চাইতে থাকে, তারা সবাই একত্রিত হয়ে যায়। এই সুযোগে মাঝাটে সেনাদের কাছে বন্দী মাকিয়া পালানোর চেষ্টা করে, কারণ এই যুদ্ধের মধ্যে পালানোটা ছিল একটা ভালো সুযোগ। তখন মাকিয়া তার ছেলে এরিয়ালকে যুদ্ধের ময়দানে লড়াই করতে দেখতে পায়, কিন্তু মা ছেলে কোনো কথা বলার আগেই এরিয়াল আবারও যুদ্ধ শুরু করে দেয়, কারণ শত্রু সেনারা তার উপর আক্রমণ করেছিল। এসব দেখে তখন পালাতে শুরু করে। অন্যদিকে করিন তখনও চাচ্ছিল লিলিয়া যেন তার সঙ্গে পালিয়ে যায়, কিন্তু লিলিয়া তাতে রাজি হয় না, কারণ তার মেয়ে মেডমিল এখানেই রয়েছে। করিন এখনও লিলিয়াকে পছন্দ করে, কিন্তু এখন এসব কিছু তার সহ্যের বাইরে চলে যাচ্ছে, তাই সে নিজেকে আর লিলিয়াকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। কিন্তু মাঝাটে সোলজারেরা এটা দেখে করিনকে মেরে ফেলে আর লিলিয়াকে বাঁচিয়ে নেয়। এদিকে মাকিয়া একটা মেয়ের চিৎকার শুনতে পায়। আসলে মেয়েটা আর কেউ নয়, সে তার ছেলে এরিয়ালের বউ দিতা ছিল, আর দিতা এই সময় তাদের প্রথম সন্তানটা জন্ম দিচ্ছিল। মাকিয়া তার কাছে গিয়ে শিশুটাকে জন্ম দেওয়ার জন্য তাকে সাহায্য করছিল, আর এরিয়াল তখনও যুদ্ধের ময়দানে লড়াই করছিল। আর এরপর দিতা জানতে পারে মাকিয়া আসলে এরিয়ালের মা, এবং আজকে যেহেতু মাকিয়া তাকে সাহায্য করেছে, তাই সে তাকে ধন্যবাদ জানায়। এদিকে সদ্য জন্মানো শিশুটাকে দেখে মাকিয়ার সেই সময়টার কথা মনে পড়ে যায়, যখন সে এরিয়ালকে পেয়েছিল, আর তারপর সে কিভাবে কষ্ট করে তাকে লালন পালন করে এত বড় করেছে। মাকিয়া আবারও একবার এরিয়ালকে যুদ্ধের ময়দানে গিয়ে তার সন্তান জন্মের কথা জানায়, আর সে তাকে ওই গল্পটাও শোনায় যখন প্রথমবার মাকিয়া তাকে পেয়েছিল। এসব কথা শুনে এরিয়াল বুঝতে পারে তার মা মাকিয়া তাকে সত্যি কতটা কষ্ট করে বড় করে তুলেছে, আর এখন সে তার মাকে একা রেখে আসার জন্য অনেক লজ্জিত হয়। তখন মাকিয়া তাকে নিশ্চিন্ত করে বলে যে আমি একদমই কষ্ট পাইনি বাবা, বরং তুমি ভালো একজন ছেলে যে সবসময় আমার জন্য নিরাপত্তা নিশ্চিত করেছ। মাকিয়া আরো বলে যে এরিয়াল তাকে মা বলে না ডাকলেও তার কোনো খারাপ লাগছে না। তখন সেখানে লেং আসে। লেং মাকিয়াকে তার গোত্রের কাছে ফিরে যেতে বলে, কিন্তু এরিয়াল মাকিয়াকে থামায় আর বলে যেও না, আর অবশেষে মাকিয়াকে মা বলে ডাকে। মাকিয়া তার ছেলেকে শেষবারের মতো একবার দেখে আর সেখান থেকে চলে যায়। আর এদিকে যুদ্ধ শেষ হয়ে যায়, মাঝাটে রাজ্য পরাজিত হয়। এর মধ্যে মাকিয়া করিনের মৃতদেহটা পড়ে থাকতে দেখতে পায়। এই সময় লিলিয়া প্রথমবারের মতো মেডমিলকে দীর্ঘদিন পর দেখতে পায়। সে তার মেয়েকে পেয়ে বলে আমি এই টাওয়ার থেকে লাফ দিয়ে জীবন শেষ করে দিতে চাই। আসলে সে করিনের মৃত্যু আর এই বন্দি জীবন একদমই সহ্য করতে পারছিল না। সে মরতেই যাচ্ছিল, কিন্তু মাকিয়ার রেনাটো ড্রাগনটা এসে লিলিয়াকে উদ্ধার করে তারপর তারা দুজন আবারও নিজেদের ঠিকানায় রওনা দেয়। এদিকে এরিয়ালকে তার বাড়িতে ফিরিয়ে আনা হয়, যাতে করে সে তার স্ত্রী আর সদ্য জন্মানো সন্তানের সাথে থাকতে পারে। দিতা তাকে মাকিয়ার কথা বলে যে কিভাবে তাকে সন্তান জন্ম দিবার সময় মাকিয়া তাকে সাহায্য করেছিল, আর তখন এরিয়াল তার কাছে ক্ষমা চায়, কারণ সে মাকিয়ার সম্পর্কে আগে অনেক খারাপ কথা বলেছিল। এরপর অনেক বছর পেরিয়ে গেলে মাকিয়া আবারও সেই ছোট গ্রামে ফিরে আসে, কারণ সে তার নাকি আর ছেলে এরিয়ালকে দেখতে এসেছে। এরিয়াল এখন একজন বুড়ো মানুষ হয়ে গিয়েছে। মাকিয়া দেখতে পায় এরিয়াল তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর সে বলে অবশেষে তুমি ফিরে এলে মা। মাকিয়া এরিয়ালের সাথে প্রতিজ্ঞা করেছিল যে সে কখনো কাঁদবে না,
কিন্তু এরিয়ালের এমন অবস্থা দেখে সে নিজের চোখের পানি থামাতে পারে না। এরিয়াল তাকে ইশারা করে কান্না থামাতে বলে। বৃথা চেষ্টা করে মাকিয়া আবারও কান্না করতে শুরু করে দেয়। মাকিয়ার বারবার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়তে থাকে। তো মৃত্যুশয্যায় শুয়ে থাকা এরিয়ালের সাথে কাটানোর সময়গুলো তার অনেক বেদনার ছিল। তাই এন্ডিংয়ে মাকিয়া এবং তার ছেলের সাথে কাটানো সময়গুলো আরও একবার দেখতে পাই। তবে সেই সময় তারা খুবই খুশি ছিল। এরিয়াল একটা ছোট ছেলে ছিল। তারপর সে ধীরে ধীরে বড় হয়ে একজন পুরুষ হয়ে ওঠে। আর এখন ঠিক তাই ঘটল, যা নিয়ে মাকিয়া ভয় পেত। এরিয়াল আস্তে আস্তে তার চোখ বন্ধ করে ফেলে, আর পূর্ণ যুবতী মাকিয়া তখনও তার বৃদ্ধ ছেলের দিকে অপলক চোখে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।